আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে ল চ্যাপ্টার 4 যেটা হচ্ছে কনসিডারেশন নিয়ে ওটা নিয়ে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল কনসিডারেশন কি? কনসিডারেশন ইজ অ্যান এগ্রিমেন্ট ইজ বেসিক্যালি ইনফোর্সিয়েবল অনলি when each of the parties to it gives something and gets something. এর মানে হচ্ছে একটা যেই কন্ট্রাক্ট হওয়ার জন্য যেই এলিমেন্টসগুলো আছে এর মধ্যে কনসিডারেশন একটা কনসিডারেশন শুধুমাত্র তখনই হবে যখন হইতেছে যে দুইটা বা ততোধিক পার্টি যে থাকে একটা এগ্রিমেন্টের তারা দুইজনই কিছু না কিছু পাবে। তো এটাকে আমরা কীভাবে করতে পারি? কনসিডারেশন ইজ দ্য মেইন এলিমেন্ট অফ এ কন্ট্রাক্ট। উইদাউট কনসিডারেশন বাই বোথ পার্টিস এ কন্ট্রাক্ট ক্যান নট বি ইনফোর্সিয়েবল। ইট ক্যান বি সাম রাইটস, ইন্টারেস্ট, প্রফিট অর বেনিফিটস অফ ওয়ান পার্টি। যেরকম বাইং কেক ফ্রম স্নিগ্ধা বেকারি। সো আমি আপনার বেকারি থেকে যদি কেক কিনি তাহলে এটা একটা কনসিডারেশনের আন্ডারে আসবে। তাহলে কনসিডারেশনটা কী হচ্ছে? আপনি আমার কাছ থেকে প্রফিট আর্ন করতেছেন অ্যান্ড বিনিময়ে আমি আপনার কাছ থেকে কেক আর্ন করতেছি। তো কনসিডারেশন ফর দ্য প্রমিস। Consideration is a promise, performance, or forbearance bargained by a promisor in exchange for their promise. Snigdha agrees to buy a house for 1 lakh US dollar from Tamanna and Tamanna agrees. Here, Snigdha's promise is the 100,000 US dollar while the Tamanna's promise is the house. এর মানে হচ্ছে যখন একটা কনসিডারেশন হবে তখন যে প্রমিসই যে দুইটা সাইডই যেহেতু থাকবে তার সাথে কিন্তু অবশ্যই তাতে প্রমিসটাও থাকবে। তো প্রমিসটা হইতেছে কি আপনার সে যেটা প্রোভাইড করবে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড প্রমিস হইতেছে গিয়ে সে বিনিময়ে যে ভ্যালুটা দিবে। অর্থাৎ আমি যদি আপনার কাছ থেকে একটা বাসা কিনি, তো সেই বাসাটা আপনার হইতেছে প্রমিস করতেছেন যে আপনি আমাকে বাসাটা দিবেন, অ্যান্ড বিনিময়ে আমি আপনাকে ওই বাসাটা যে কিনে নিব সেই জন্য যে আপনার কাছে যে টাকাটা দিব সে টাকাটা হচ্ছে আমার প্রমিস। এটাই হচ্ছে কনসিডারেশন ফর দ্য প্রমিস। সো এখন আমাদের কী ধরনের কত ধরনের কনসিডারেশন আছে? টোটাল 3 ধরনের কনসিডারেশন হয় যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো ফার্স্ট কনসিডারেশন কি? ফার্স্ট কনসিডারেশন হইতেছে কি আপনার ধরেন এইরকম যে আপনার তামান্নার জন্য কিছু কাজ করলেন, বা মনে করেন আপনি তামান্নাকে একটা কাজে সাহায্য করলেন, বা তামান্না আপনাকে কেক বানানোতে সাহায্য করলো। তামান্না আপনাকে শুধু সাহায্য করছে কারণ আপনি ফ্রেন্ড, বাট আপনি কেকটা বিক্রি করে পরে তামান্নাকে একটা পরিমাণ অর্থ দিয়ে দিলেন যে তুমি যেহেতু আমাকে হেল্প করছো এই টাকাটা রাখো। যেহেতু হেল্পটা আগেই হয়ে গেছে অ্যান্ড সে কোনো টাকাও এক্সপেক্ট করতেছিল না, আপনি তাকে টাকাটা দিছেন। অ্যান্ড এখানে সেহেতু এটা একটা কনসিডারেশনের আন্ডারে আসবে। আসার কারণটা কি? কারণ যেহেতু সে আপনাকে হেল্প করেছে, অর্থাৎ আপনি তার কাছ থেকে হেল্প পেয়েছেন এবং বিনিময়ে যেহেতু আপনি খুশি হয়ে তাকে টাকাটা দিচ্ছেন, সো এটা একটা কনসিডারেশনের আন্ডারে আসে যেটাকে পাস্ট কনসিডারেশন বলা যাবে। প্রেজেন্ট কনসিডারেশনটা কি? প্রেজেন্ট কনসিডারেশনটা হচ্ছে এরকম যে আমি আপনার কাছ থেকে এখনই কেক কিনবো এবং সাথে সাথে আপনাকে টাকাটা পে করে দিব। মানে কোনো পরে টাকা দিয়ে দিব বা আমি আপনাকে অগ্রিম টাকা দিয়ে দিব এরকম কোনো কিছুই হবে না। ফিউচার কনসিডারেশন এরকম যে আমি আপনার কাছ থেকে কেক নিচ্ছি, কেক নিয়ে আপনাকে আমি টাকাটা পরে পে করবো বা ফিউচারে পে করবো, মানে বিনিময়ে আপনি আমাকে কেকটা এখনই প্রোভাইড করবেন, বাট কনসিডারেশনটা মিট হবে তখনই যখন আমি আপনাকে ফিউচারে টাকাটা পে করবো। সো আমি এখন হচ্ছে জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বোঝা যেতেছে, আপনি পড়লে আপনার জন্য পড়াটা বেটার হতো, কারণ আমি একই জিনিস বাবা যদি রিড করি তাহলে আপনার কাছে বিরক্ত লাগবে। অ্যান্ড এরপরে হচ্ছে রুলস অ্যান্ড দ্য ইসেনশিয়াল এলিমেন্টস ফর কনসিডারেশন। সো ডিজায়ার অর রিকোয়েস্ট অফ দ্য প্রমিসর ইজ ইসেনশিয়াল। এর মানে হচ্ছে একটা কনসিডারেশন যখন আপনার হবে তখন একটা রিকোয়েস্ট বা ডিজায়ার প্রমিসরকে করতে হবে। তো এটা কি, এটা মানে কি দাঁড়াচ্ছে? ধরুন আমাদের আমাদের বেকারিতে আগুন লেগে গেছে। এখন আপনার বেকারিতে আগুন লেগে গেছে, এখন আমি কি আপনার বেকারি আগুন নিভাইতে আপনাকে সাহায্য করতেছি, কিন্তু আপনি নিজেও নিভাইতেছেন, আপনার কোনো সাহায্য দরকার ছিল না এবং আপনি আগুন নিভেও ফেলছেন। এখন আমি আগুন নিভে যাওয়ার পর আপনাকে যদি বলি যে আমি হচ্ছে আপনার তো আগুন নিভাইতে সাহায্য করছি, তো আপনি এখন আমাকে কিছু এর বিনিময়ে কিছু অর্থ প্রদান করেন। আপনি যদি বলেন যে না আমি তো কোনো হেল্প চাই নাই, তখন কিন্তু এটা আপনি বলতে পারবেন, কারণ আপনি কোনো রিকোয়েস্ট করেন নাই অ্যান্ড এটা কনসিডারেশনের আন্ডারে আসবে না, কারণ আমি এটা নিজে থেকে হেল্প করছি। সো এটার মানে হচ্ছে এটাই যে কোনো প্রমিসর যদি কোনো রিকোয়েস্ট বা ডিজায়ার যদি না করে অ্যান্ড তারপরেও যদি কেউ যদি কোনো সাহায্য করে সে এটার বিনিময়ে কোনো
মানে ভ্যালু পরে চাইতে পারবে না। দ্য কনসিডারেশন মাস্ট বি রিয়েল, মিনিং দ্য কনসিডারেশন মাস্ট হ্যাভ সাম ভ্যালু ইন দ্য আইস অফ ল। মানে অবশ্যই এটা আপনাকে এমন হইতে হবে যে এখন আপনি একজনকে একটা পাথর দিয়ে দিলেন, পাথর দেওয়ার ফলে কী হইলো, না আপনার কোনো লাভ হয়েছে না ওর কোনো লাভ হয়েছে, বা আপনি হচ্ছে আপনার সব সম্পদ আপনি চ্যারিটিতে ডোনেট করে দিলেন, এইগুলো এই যে আপনার চ্যারিটিতে যে ডোনেট করে দিয়েছেন এটাতে একটা মূল্য আছে, সো এটা একটা কনসিডারেশনের আন্ডারে আসবে। তারপর হচ্ছে পাবলিক ডিউটি। পাবলিক ডিউটি এটার মানে হচ্ছে আপনার কনসিডারেশনের ক্ষেত্রে যখন এমপিরা দেখবেন যে বিভিন্ন ব্রিজ বানায় দেয় বা সেতু বানায় দেয়, এর বিনিময়ে কিন্তু তাদের কিন্তু নিজেদের কোনো প্রফিট হইতেছে না, বা কোনো আমরা যারা ঢাকায় থাকি তাদেরও কোনো প্রফিট হইতেছে না। প্রফিট হয় হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা পাবলিকের, যেখানেও আপনার হইতেছে কি ওটা কনসিডারেশনের আন্ডারে অ্যাকচুয়ালি আসে, যদিও না। বাট এক্ষেত্রে কাজটা কী হয়, কাজটা হচ্ছে প্রমিসরের কোনো বেনিফিট থাকে না, অ্যান্ড এটার প্রমিসই হইতেছে কি আপনার শুধুমাত্র একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল বা পাবলিক। প্রমিস টু এ স্ট্রেঞ্জার, এটার মানে হচ্ছে যে আপনার an existing promise made to a stranger can be enforceable by law. Suppose our family wants to make us get married with each other where we are already wanted, here our family is the stranger. মানে ধরেন এরকম যে আমি আর আপনি দুজন বিয়ে করতে চাইতেছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্যামিলি থেকে এগ্রি করলো, অ্যান্ড আমরা অলরেডি এটা আগে থেকে চাইতেছি, বাট তারপর ওনারা যেহেতু বলছে আমরা যদি ওভাবে যদি আগাই তাহলে এটাও আপনার কনসিডারেশনের এই আন্ডারে আসে। কনসিডার নিড নট টু বি অ্যাডকুয়েট অ্যান্ড এগ্রিমেন্ট টু হুইচ দ্য কনসেন্ট অফ দ্য পার্টিস আর ফ্রিলি গিভেন অর নট। এটার মানে হইতেছে ধরেন একটা জমি, যেই জমিটার দাম হচ্ছে 10 কোটি টাকা, এখন জমিটা বিক্রি হয়েছে 10 টাকায়, তো একটা কোয়েশ্চেন কিন্তু উঠবেই যে কীভাবে সম্ভব, আপনাকে কি জোর করে এই জমিটা লিখে দিতে বলা হয়েছে নাকি আপনি নিজ ইচ্ছায় লিখে দিচ্ছেন। সো কনসিডারেশন অবশ্যই এমন হইতে হবে যেটা হইতেছে কি আপনার এডুকেট হবে বা একটা প্রপার ওয়েতে আগাবে। বলছে দ্য কনসিডারেশন মাস্ট নট বি ইলিগাল, এটা তো বুঝতে পারতেছেন ইলিগাল কোনো কিছু মধ্যে কনসিডারেশন আসলে সেটা অ্যাকচুয়ালি কনসিডারেশন হবে না। কনসিডারেশন মে মুভ ফ্রম দ্য প্রমিসি, মানে হচ্ছে আপনি আপনার সব সম্পত্তি একটা চ্যারিটিতে ডোনেট করে দিলেন, অ্যান্ড এর মধ্যে লিখে দিয়েছেন মনে করেন একজন কেয়ারটেকারের নামে, অ্যান্ড কেয়ারটেকার বিনিময়ে সেই চ্যারিটির আপনার দেখভাল করবে। বাট কেয়ারটেকার কী করলো, কেয়ারটেকার আপনার সম্পত্তি সব নিল, বাট কোনো হেল্প করতেছে না বা চ্যারিটিটাকে সে চালাইতেছে না। এখন আরেকজন মনে করেন নাহিয়ান এটা দেখলো, নাহিয়ান এটা দেখে সে যেটা করতে পারবে, সে কিন্তু কেয়ারটেকারের এগেনস্টে একটা কেস ফাইল করতে পারবে। এরপরে কনসিডারেশন মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। অ্যান্ড হোয়াট ইজ এ গুড কনসিডারেশন, এটা একটা কোয়েশ্চেন, এটা আপনার বইয়ে 9 নম্বর পয়েন্টে আছে। অ্যান্ড সাথে সাথে আপনার গুড কনসিডারেশন কোনগুলো হবে উপরে যতগুলো পয়েন্ট আপনার আছে, অর্থাৎ কনসিডারেশন মাস্ট বি রিয়েল, তারপর ডিজায়ার, তারপর পাবলিক ডিউটি, প্রমিস টু এ স্ট্রেঞ্জার, কনসিডারেশন নিড নট টু বি এডুকেট, দ্য কনসিডারেশন মাস্ট নট বি ইলিগাল, এই পয়েন্টগুলাই। ফর্মাল কন্ট্রাক্ট কি, contract which is written, sealed, signed and delivered to the other parties are known as formal contracts. মানে লেখা বা সিল করা, সাইন করা, এইগুলা আপনার ফর্মাল কন্ট্রাক্টসের মধ্যে পড়ে। এই ধরনের কন্ট্রাক্টসগুলো বাদে আরও যত ধরনের কন্ট্রাক্ট আছে সবগুলোকে সিম্পল কন্ট্রাক্ট বলা হয়। তো এরপর আরেকটা কোয়েশ্চেন আছে আপনার, দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ ল অ্যান্ড ইন্ডিয়ান ল। তো ইন্ডিয়ান ল ইংলিশ লয়ের মধ্যে ডিফারেন্স কি, ইন্ডিয়ান লতে হইতেছে কি আপনার ফর্মাল ল আর সিম্পল লয়ের মধ্যে ওরা কোনো পার্থক্য করে না, বাট ইংলিশ লতে এটা পার্থক্য করে। তারপর হচ্ছে ইন্ডিয়ান লতে আপনার পাস্ট কনসিডারেশন যেটা, সেটাকে হচ্ছে কোনো দাম দেওয়া হয় না, সরি ইন্ডিয়ান লতে পাস্ট কনসিডারেশনকে দাম দেওয়া হয়, বাট ইংলিশ লতে পাস্ট কনসিডারেশনকে দাম দেওয়া হয় না। কনসিডারেশন ইন্ডিয়ান লতে আপনার কনসিডারেশন এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে মুভ হইতে পারে বা হইতেই হবে, বাট ইংলিশ লতে আপনার এটা হইতেও পারে নাও হইতে পারে। তো এটা আপনার কি, এটা আমরা অলরেডি পড়ে আসছি যে কনসিডারেশন মে মুভ ফ্রম দ্য প্রমিসি, এটার মানে হচ্ছে আপনি আপনার সব সম্পত্তি চ্যারিটিতে ডোনেট করে দিলেন, সেই চ্যারিটি কেয়ারটেকারের কাছে ডোনেট করে দিলেন, অ্যান্ড এই যে আপনার কনসিডারেশনটা যে মুভ হইলো, মানে আপনার এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে গেল, এখন সেই ব্যক্তির সাথে চ্যারিটির একটা কনসিডারেশন হবে, চ্যারিটি হইতেছে তার কাছ থেকে হইতেছে কেয়ারটেকিং পাবে, অ্যান্ড বিনিময়ে আপনি তাকে
ইটা দিচ্ছেন, তাকে টাকাটা দিচ্ছেন বা আপনার সম্পত্তিটা দিচ্ছেন, এটাই। অ্যান্ড প্রমিস টু চ্যারিটিস, এগুলো হচ্ছে অন্যান্য পয়েন্ট টাইপের কোয়েশ্চেন। প্রমিস টু চ্যারিটিস আর নট ইনফোর্সিয়েবল বাই ল সিন্স ইট হ্যাজ নো কনসিডারেশন। আপনাকে যদি পরীক্ষা কোশ্চেন এরকম করে দেয় যে প্রমিস ইফ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য প্রমিস টু এ চ্যারিটিস, তো এটা ডিরেক্ট অ্যান্সার হবে দ্যার অ্যাকচুয়ালি নট ইনফোর্সিয়েবল বাই ল সিন্স ইট হ্যাজ নো কনসিডারেশন। এরপর আরেকটা কোয়েশ্চেন যেটা ইম্পর্ট্যান্ট, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, ইজ দ্যার এনি এক্সেপশনস টু ইট? So consideration is essential for the validity of a contract. Without consideration a promise is nothing but a gift. মানে যখন আপনার একটা এগ্রিমেন্ট হবে বা আপনার কোনো ভ্যালু আনা দেওয়া করা হবে, বাট এইটা যখন থাকবে না, ওই কনসিডারেশনটা যখন থাকবে না, অর্থাৎ এক ব্যক্তি পাইলো কিছু, আরেক ব্যক্তি কিছুই পাইলো না, মানে আমরা হইতেছে গিয়ে মনে করি আমাদের বাবা আমাদের জন্মদিনে গিফট দেয়, তো গিফট দিয়ে তার লাভ কী হইতেছে? তার কিন্তু কোনো লাভ নাই, বাট আমাদের লাভটা কী হইতেছে? আমরা তাদের কাছে গিফট পাইতেছি। সো এটা আপনার কনসিডারেশনের আন্ডারে আসে না, কারণ এটা কন্ট্রাক্ট হবে না, কারণ এখানে কোনো কনসিডারেশন নাই। সো এটা কী হবে? এটা একটা গিফট হবে। সো বাট দেয়ার আর সাম এক্সেপশনস হোয়ার দেয়ার ক্যান বি এনফোর্সিয়েবল বাই ল, সাচ অ্যাজ if the document is written, if the document is registered, the parties to the agreement are in a near relationship, the contract is made on natural love and affection. ধরেন এরকম হইল যে আমার বাবা আমাকে বললো তুমি যদি পরীক্ষায় A+ পাও তাহলে আমি হইতেছে কিন্তু তোমাকে একটা কম্পিউটার কিনে দিব। সো আমি কিন্তু যদি তোমাকে কম্পিউটার কিনে না দিয়ে দেয় আমি কিছু করতে পারবো? কিছু কিন্তু করতে পারবো না, বাট কিছু করা যাবে যদি ডকুমেন্টটা রিটেন হয় বা ডকুমেন্টটা রেজিস্টার্ড থাকে। আমি যদি সম্পত্তির কথা দিয়ে চিন্তা করি যে আমাকে সব সম্পত্তি দিয়ে দিলে আমার বোনকে কোনো সম্পত্তি দেওয়া হইল না, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি এনফোর্সেবল বাই ল হবে। তারপর হচ্ছে ভলেন্টারি কম্পেনসেশন, ইফ এ পার্সন অলরেডি হ্যাজ ডান সামথিং ফর দ্য প্রমিসর ইভেন আফটার নোয়িং হি অর শি ওন্ট গেট এনি বেনিফিটস ফ্রম ইট। এর মানে হচ্ছে ধরেন তামান্না আপনার পার্সটা খুঁজে পাইল এবং বিনিময়ে আপনি তাকে খুশি হয়ে 50টা টাকা দিলেন, এটা আপনার অ্যাকচুয়ালি কনসিডারেশনের পড়বে যেহেতু আপনি কিছু দিছেন এবং সেও কিছু দিছে। অ্যান্ড টাইম ব্যাড ডেবিট, এটা হচ্ছে আপনার লেটার অফ ক্রেডিটের মতো, এটা একটু কমপ্লেক্স, এটা আমি আপনাকে সামনাসামনি বুঝিয়ে দিব। এজেন্সি, নো কনসিডারেশন ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান এজেন্সি। কমপ্লিটেড গিফট, ইফ এ পার্সন গিভ সার্টেন প্রপার্টিজ টু অ্যানাদার অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি ল, the donor cannot demand it back again in future from the donor even though there was no consideration. এর মানে হচ্ছে কমপ্লিটেড গিফট যখন একজনকে দিয়ে দেয় তখন সেটা আবার যদি কোনো কনসিডারেশন নাও যদি থাকে তারপরেও আপনার সেটা সে ব্যাক নিতে পারবে না, বাট সেটা অ্যাকচুয়ালি কনসিডারেশন এগেইনস্টে পড়ে। বাট এই যে আপনার এখানে যেরকম বলছে এক্সেপশনস হোয়ার দ্যার এনফোর্সিয়েবল বাই ল, মানে মেন কথা হচ্ছে আপনার এটা কোনো কন্ট্রাক্ট না, বাট এটা তারপরও আপনার মানে ল দ্বারা এনফোর্সিয়েবল। এটা মানে কীরকম হতে পারে? ধরেন আপনি আমাকে আমার সব সম্পত্তি লিখে দিলেন, সব সম্পত্তি লিখে দেওয়ার পরে এটা সম্পত্তি তো এখন প্রপার্টি লয়ের এগেইনস্ট আন্ডারই তো আমার কাছে আসছে, আপনি আমাকে লিখে দিচ্ছেন সব সেই হিসাবে। সো আপনি চাইলে সেই সম্পত্তিটা আবার ব্যাক নিতে পারবেন না, কারণ সেটা হচ্ছে কি আপনার অলরেডি ওটা প্রপার্টি আইনের আন্ডারে এসে গেছে। এরপরের পার্টে যদি আমরা যাই, স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট, ক্যান এ পার্সন হু ইজ নট ইন এ পার্টি টু এ কন্ট্রাক্ট সু আপন ইট, মানে এর অর্থ হইতেছে একটা কন্ট্রাক্টে একটা পার্টি যার কোনো কনসিডারেশন নাই বা যার কোনো লাভ লস নাই সে কি একটা কন্ট্রাক্টে কোনো কেস করতে পারবে? সো অ্যাকচুয়ালি পারবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে পারে। ক্ষেত্রগুলো কী কী? এই যে দেখেন, বেনিফিশিয়ালস ইন দ্য কেস অফ ট্রাস্ট, এটা মানুষ অ্যান এগ্রিমেন্ট টু ক্রিয়েট এ ট্রাস্ট ক্যান বি এনফোর্সেবল বাই ল। সাপোজ নাহিয়ান ফাদার গেভ দেমন অল অফ হিস অ্যাসেটস, বা আমরা এটা এরকম করে চিন্তা করি যে নাহিয়ানের বাবা ডিমনকে তার সব সম্পত্তি লিখে দিল এই কথা বলে যে আমি তোমাকে সব সম্পত্তি লিখে দিলাম, বিনিময়ে তুমি ঢাকাতে আমার ছেলেকে দেখাশোনা করবা। এখানে কিন্তু নাহিয়ানের বাবার সাথে নাহিয়ানের কোনো কন্ট্রাক্ট হয় নাই বা কোনো কনসিডারেশন ছিল না, নাহিয়ানের কনসিডারেশন ছিল হচ্ছে দিমনের সাথে, কারণ তার লাভ তার সাথে। সো এখন কিন্তু সে জানে, মানে নাহিয়ান জানে যে দিমনকে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে তার দেখা ভালো করার জন্য। এখন নাহিয়ান যদি দেখে যে দিমন তার ঠিকভাবে দেখাশোনা করতেছে না, তাহলে কী করতে পারবে নাহিয়ান দিমনের এগেনস্টে একটা কেস ফাইল করতে পারবে, যেহেতু তার এখানে
কোনো কনসিডারেশন নাই, বাট তার বেনিফিটস আছে। এরপরে প্রভিশনস অফ দ্য ম্যারেজ সেটেলমেন্ট অফ এ মাইনর, অর্থাৎ 18 বছরের নিচে কারো যদি বিয়ে হয়, সেই বিয়েতে আপনি করতে পারবেন, মানে বিয়েটা ভেঙে দিতে পারবেন যতই আপনি স্ট্রেঞ্জার হন না কেন। অ্যাসাইন্স অফ এ কন্ট্রাক্ট, মানে আপনার একজন, যেরকম সেকেন্ডারি মার্কেটে কী হয়, ফার্স্ট প্রাইমারি মার্কেট থেকে শেয়ার কিনে সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয়। তো সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার যেই সম্পদটা বা যে শেয়ারটা আছে, সেই শেয়ারটা আপনার যে থার্ড পার্টি বা যে সেকেন্ডারি মার্কেটে যার কাছে আপনি সেল করে দিছেন, সে কিন্তু চাইলে আপনার একটা কেস ফাইল করতে পারবে যদি সেই শেয়ারে তার কোনো সমস্যা থাকে বা কোনো যদি এমন কিছু থাকে, সে কিন্তু একটা কেস করতে পারবে। সো এরপরে কি আছে, ফ্যামিলি সেটেলমেন্ট। ফ্যামিলি সেটেলমেন্ট মানে হচ্ছে এরকম, যদি আমি বলি, ধরেন আমার বাবা আমাকে সব সম্পত্তি দিয়ে দিল, আমার বোনকে কোনো সম্পত্তি দিল না। সো এর ফলে কী হয়েছে, আমার বাবার সাথে আমার কনসিডারেশন হয়েছে, মানে বাবার সাথে আমার কনসিডারেশন কীরকম, যে একটু আগে আমি যেটা পড়ে আসলাম, যে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, সেই কনসিডারেশন হচ্ছে আমার বাবারটা, অ্যান্ড আমার সাথে কনসিডারেশন হচ্ছে কি, আমি তার কাছ থেকে সম্পত্তি পাইতেছি, বাট আমার বোনকে কিছু দিল না। অর্থাৎ আমার বোনের সাথে লাভ অ্যান্ড অ্যাফেকশন থাকলে আমার বোন কিছু পায় নাই, সো এটা কোনো কনসিডারেশনের আন্ডারে পড়ে না, যেহেতু তার কোনো প্রফিট বা কোনো লাভ ছিল না এখানে। তো আমার বোন চাইলে একটা কেস করতে পারবে, কারণ এই হিসাবে সে এখানকার স্ট্রেঞ্জার বা ফ্যামিলি সেটেলমেন্টে সে স্ট্রেঞ্জার হিসাবে একটা কেস ফাইল করতে পারবে। অ্যাকনোলেজমেন্ট, হোয়ার দ্য প্রমিসর অ্যাকনোলেজ হিমসেলফ অ্যাজ অ্যান এজেন্ট অর থার্ড পার্টি। ধরেন এরকম, আপনার যেই প্রতি মাসে যে বাড়ি ভাড়াটা দিতে হয়, বাড়ি ভাড়াটা আপনি আপনার ওই বাসার ফ্যামিলিকে দেন, অ্যান্ড ফ্যামিলি ওই সব টাকা গুছে একবারে বাড়িওয়ালাকে দিয়ে দেয়। এখন আপনি চাইলে কিন্তু আপনার পার্টের টাকাটা আপনি ডিরেক্ট বাড়িওয়ালাকে দিতেও পারেন, যদি বাড়িওয়ালা বলে আপনার পার্টের টাকাটা আপনি তাকে ডিরেক্টলি দিয়ে দিবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি তাকে টাকাটা না দেন, সেক্ষেত্রে কিন্তু তখন আপনি, মানে সে চাইলে আপনার এগেইনস্টে একটা কেস করতে পারবে। এটাই হচ্ছে আপনার চ্যাপ্টার 4-এর কনসিডারেশনের মেইন সামারি। তো এখান থেকে যদি আমরা বলি ইম্পর্টেন্ট কী হতে পারে, ইম্পর্টেন্ট হচ্ছে কনসিডারেশন, টাইপস অফ কনসিডারেশন অ্যান্ড দ্য ইসেনশিয়াল এলিমেন্টস ফর দ্য কনসিডারেশন, অ্যান্ড এ স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট, ক্যান এ পারসন হু ইজ নট এ পার্টি সু আপন ইট। এটুকুই। আসসালামু আলাইকুম।